এখানে যে একটা ভদ্রলোক, নিশ্চয়ই পশ্চিমবঙ্গের লোকজন তাকে চিনেন। আমি তার নাম অবশ্য জানি না। হঠাৎ করে এই ফেসবুকে তার একটা ভিডিও এবং বক্তব্য সম্বলিত ভিডিও একেবারে নজরে আসলো এবং খুব ইন্টারেস্টিং, বাস্তবসম্মত, লজিক্যাল। তো চিন্তা করলাম যে এটাই তো একটা চমৎকার আইটেম হতে পারে একটা ভিডিও বানানোর। এবং আমার ধারণা, আমার যারা পশ্চিমবঙ্গের দর্শক শ্রোতা তারা এনার এই বক্তব্যটা পছন্দ করবেন এবং তাদের কাছেও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, এটাই আমি মনে করি। তো সর্বাগ্রে আমরা সেই বক্তব্যটা একটু শুনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আজকে আপনার প্রতি মানুষের এত ঘৃণা কেন? সত্যি আপনাকে সহ্য করতে পারছে না কারণ সাধারণ মানুষ। একটা মানুষের নৈতিক চরিত্র এবং তার আচার আচরণ যদি ভদ্র, সভ্য এবং সমাজের কাছে গ্রহণযোগ্য হয়, দেন মানুষ তাকে ভালোবাসবে এবং অবশ্যই অবশ্যই তাকে সম্মান করবে, তাই না? এখন কারো আচার আচরণ যদি রুক্ষ, সূক্ষ্ম এবং নৈতিক চরিত্র যদি খুবই খারাপ হয়, তাহলে তাকে মানুষ ঘৃণায়িত করবে। একটা মানে রাজ্যে পরিবর্তন হবে, সংসদীয় ব্যবস্থা, এটাই নিয়ম। আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন যে কেরালাতে পরিবর্তন হয়েছে। কেরালার পরিবর্তনের পরে কেরালার সরকারের কে কেউ চোর চোর বলে চিৎকার করছে না। এসব লোকজন ঠান্ডা মাথায় কিছু ভাবে বলে মনে হয় না, কারণ উড়ে এসে জুড়ে বসা লোক তো। তারপরে অনেকটা কি বলা যায়, সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে না চাইতেই দৃষ্টি পেয়ে গেছে, না চাইতে সবকিছু পেয়ে গেছে এবং এত বেশি পেয়ে গেছে যেটা তার কল্পনাতেও ছিল না। মুশকিলটা হচ্ছে এত জিনিস পাওয়ার মতো যোগ্যতা তার ছিল কিনা। না, তার কোনো যোগ্যতাই ছিল না। আর ঠিক সেই কারণে সে কিন্তু এটা নিয়ে ভাববেও না। সে চিন্তা করবে বরং এইটাই, আমার তো সবকিছু হারিয়ে গেল, শোকে আচ্ছা একটু ধৈর্য টৈর্য ধরি, নিশ্চয়ই এই সাম্রাজ্য আবার ফেরত পাওয়া যাবে, এরকম। আর ওই যে কেরালা, সেখানে যারা ক্ষমতায় ছিল তারা তো আর এই পশ্চিমবঙ্গের মতো সোচ্চরটা ছিল না, দুর্নীতিবাজ, তোলাবাজ, চাঁদাবাজ এগুলো ছিল না, সন্ত্রাসী, বদমাস এগুলো ছিল না, লুচ্চা এগুলো ছিল না। যদিও তারা একেবারে ফেরেস্তা ছিল তাও না, হয়তো অল্প স্বল্প করছে, কিন্তু সেগুলো মাত্রার মধ্যে ছিল, যেটা হয়তো সাধারণ মানুষ মনে করে যে শোকে একটু তো মেনে নেওয়া যায়। নেতাগোতা এই উপমহাদেশীয় লোকজন, এদের কাছ থেকে তো একেবারে পশ্চিমা দেশের গণতান্ত্রিক সিস্টেমে যে নেতাগোতা আছে ওই ধরনের আচরণ তো আশা করা যায় না। অর্থাৎ তারা সহ্য মাত্রার মধ্যে আকাম কুকাম করছে এই কেরালার যে সরকার, যাদের নাকি এখন পতন ঘটছে। এই কারণেই কেউ তাদেরকে সোচ্চর বলে তেড়ে যাচ্ছে না বা ডিম ছুঁড়ে মারছে না। কেউ ডিম ছুঁড়ে মারছে না, কেউ পাথর ছুঁড়ে মারছে না, এগুলো হওয়া উচিত নয়। একইভাবে তামিলনাড়ুতে একটা সরকারের পরিবর্তন হয়েছে, স্ট্যালিনের নেতৃত্বে সরকার ছিল, সেই সরকারের পরিবর্তন হয়েছে, সেখানে তো আমরা এই ধরনের ছবি দেখিনি। কেন আপনার প্রতি ঘৃণা? এর প্রতি ঘৃণা এই কারণে যে এর তো আসলে সাধারণ মানুষের সাথে যোগাযোগ, সম্পর্ক এগুলো কোনো কিছুই ছিল না। সাধারণ মানুষের দুঃখ সুখ এগুলো সে বুঝতেও না, কারণ ওই যে উড়ে এসে জুড়ে বসে না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো সবকিছু পেয়ে গেছে। তো আন্দোলন সংগ্রাম করে, যেমন তার যে পিসি মমতা ব্যানার্জি, তাই না? এই মমতা ব্যানার্জিকেও তো এত ঘৃণা করছে না যতটা নাকি ঘৃণা করছে কিন্তু যে অভিষেক ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে কেন ঘৃণা করছে না? যদিও তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, বাট ওই অভিষেক ব্যানার্জির মতো অত ঘৃণা করছে না। মূল কারণ কি? মূল কারণ একটাই, এই তৃণমূল কংগ্রেসের যে সভানেত্রী এই যে এই মমতা ব্যানার্জি, সেই গত প্রায় 50 বছর ধরে উনি রাজনীতি করেন, পোড় খাওয়া রাজনীতিবিদ। কত আন্দোলন সংগ্রাম, নিজেও কত মায়ের গুতার শিকার হয়েছেন, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, এগুলো তো আমরাও দেখছি। এবং সেই জন্য তার প্রতি আমাদেরও তো একটা শ্রদ্ধা সম্মান আছে। এবং আমার ধারণা পশ্চিমবঙ্গের অনেক লোকেরই এখনো এই ভয়াবহ দুর্দিনে ব্যক্তি মমতা ব্যানার্জির প্রতি অনেক মানুষের সফট কর্নার আছে। যদিও তার ক্ষমতায় যাওয়ার পর, মানে ক্ষমতায় যাওয়ার আগে তার যে ভাবমূর্তি ছিল, ক্ষমতায় যাওয়ার পর অবশ্যই অবশ্যই সেগুলো অনেক ধ্বংস হয়ে গেছে। এবং তার যে পলিসি ছিল, তার যে কার্যক্রম ছিল, সেটা ছিল আসলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা বিশাল হুমকি। এত কিছুর পরেও যেহেতু তার অতীত লড়াকু একটা সংগ্রাম মুখর জীবন আছে, ওই জন্যই কিন্তু মানুষ বস্তুত তার ব্যাপারে অত ঘৃণা প্রকাশ করছে না। বাট অভিষেক ব্যানার্জির প্রতি এই কারণে ঘৃণা করছে, কারণ এই লোকটা কোনো রকম পরিশ্রম ছাড়া, কোনো আন্দোলন সংগ্রাম ছাড়া একেবারে ধূপ করে এসে সর্বোচ্চ শিখরে বসে ধরাকে সরা জ্ঞান করতো এবং এতটাই ধরাকে সরা জ্ঞান করতো
সারা পৃথিবী যে নরেন্দ্র মোদীকে সম্মান করে, সেই নরেন্দ্র মোদীকে নিয়ে তুইতুকারি করে। তারপরে যে সমস্ত পোড় খাওয়া রাজনীতিবিদ সারা জীবন রাজনীতির জন্য উৎসর্গ করে দিয়েছে এবং ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর রকমভাবে সৎ, সেই অমিত শাহ, তারপরে আরো রাজনাথ সিং টিং আরো আছে না, বিশেষ করে অমিত শাহ। তো এই সমস্ত লোকজন সম্পর্কে এই সুরটা বদমাস একটা ছেলে, যে নাকি নিজেই সুরটা বদমাস, সে অমিত শাহকে তুইতুকারি করে, তাকে হুমকি দেয়। চিন্তা করে দেখছেন যে অমিত শাহকে তো চেনে, ভারতের লোকজন তো চেনে না। এই যে অমিত শাহ, সে কি একজন অনেস্ট নেতা না? তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে? আজ বাদে কাল যদি বিজেপি এই ক্ষমতা থেকে সরে যায়, তাহলেও কি এই অমিত শাহ বা এই রাজনাথ সিং অথবা ডোভাল অথবা নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে কোনো কেস কারবার হবে দুর্নীতির? কঠিন কালেও না, কারণ এরা এগুলো করে নাই, কারণ তারা তো আদর্শের রাজনীতি করে। আর তৃণমূল কংগ্রেস নামক এই দলটা, এটা তো কোনো আদর্শিক দল ছিল না, এটা ছিল মাফিয়া গুন্ডা বদমাশদের একটা সিন্ডিকেট। এরা ওই 33-34 বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসছিল পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার, তাই না? তো একটা পর্যায়ে তাদের দুঃশাসনে মানুষের এত নাবিশ্বাস উঠে গেছিল যে তারা মুক্তি চাচ্ছিল। আর ঠিক সেই সময় মমতা ব্যানার্জির মতো লোক একেবারে সামনে চলে আসে বলে কিন্তু আসলে সুযোগটা পায়। এবং এই হেতু মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রী হয়, বাট এই অভিষেক ব্যানার্জি, তার তো কোনো অবদান নেই এবং ব্যক্তিগতভাবে কোনো সৎও না, মেধাবীও না, মানে প্রচণ্ড দুর্নীতিবাজ, তোলাবাজ এবং নৈতিক স্খলনজনিত অপরাধী। মানে নিত্য নতুন নারী সঙ্গী নাকি তার রাতের বেলায় লাগতো, সেটাই এখন জানা যাচ্ছে আস্তে আস্তে। তো এটা ছিল চূড়ান্ত লম্পট। যত মানুষ এই জিনিসগুলো জেনে যাচ্ছে বা জেনে গেছে, ততই তার প্রতি মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। কারণ মানুষজন এখন নিজের কপালে নিজেরাই চাপড় মারছে, এমনকি খোদ তৃণমূল কংগ্রেসের যে নেতারা, তারাও চাপড় মারছে যে এই ধরনের একটা বদমাস তাদের উপরে এতদিন ধরে ছড়ি ঘুরিয়েছে, এবং এই জন্য তারা কিন্তু নিজের কপালে নিজেরাই চাপড় মারে, আমার ধারণা। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার প্রতি এত অভিযোগ? কেন লোক আপনাকে দেখে চোর চোর করে চিৎকার করছে? কারণ সে আসলে একেবারে প্রমাণিত চোর। কেন মানুষ বলছে যে বালি চোর, পাথর চোর, কয়লার চোর থেকে শুরু করে গরু চোর থেকে শুরু করে সমস্ত তোলাবাজির সাথে আপনার নামটা অভিযুক্ত করে দিচ্ছে? কারণ সে তো বেসিক্যালি কোনো রাজনীতিবিদ ছিল না, একটা ওই চোর, গুন্ডা, বদমাস, তোলাবাজ, তারপরে দুর্নীতিবাজদের একটা সিন্ডিকেট ছিল, এবং এই সিন্ডিকেটের সর্দার ছিল সে। অর্থাৎ মাঠ পর্যায়ে যে যত জায়গায় চাঁদাবাজি করতো, গরু চুরির টাকা আনতো, কয়লা চুরির টাকা আনতো, বা যে কোনো সরকারি জিনিসপত্র চুরির টাকা টুকা যে বা যারাই কালেকশন করতো, এমনকি পুলিশ যে ঘুষ টুস বা আমলারা যে ঘুষ টুস খেয়ে টাকা টুকা পাইতো, তার একটা অংশ অভিষেককে দিত। অর্থাৎ বস্তুত সে নিজে ওই তার জায়গায় বসে থাকতো, আর অন্যরা যেখানে যা কিছু চুরি চামারি করতো তার ভাগ দিত আর কি। এটা অনেকটা ওই যে গনিমতের মাল ভাগে পাওয়ার মতো। যে নবীর একটা কোরআনে একটা বিষয় আছে, সেটা হলো যে নবী যখন ওই যে বিভিন্ন জায়গায় এক্সপেডিশনে যেতেন, সেখানে যে বিভিন্ন জায়গায় আক্রমণ, যুদ্ধ হতো, তারপরে যখন শত্রু পরাজিত হতো, তখন যে মালামাল পাওয়া যেত, সেগুলো তো গনিমতের মাল, তাই না? তো এই গনিমতের মাল কিন্তু ওই 4/3 ভাগ এইটা কিন্তু ওই যে নাকি লুটপাট করতো সে পাইতো, আর বা গনিমতের মাল যে কালেকশন করতো সে পাইতো, আর 1 ভাগ কিন্তু নবীকে দিত। তো এই গোটা পশ্চিমবঙ্গে এরকম ওই লুটপাটকারী, তারপরে তোলাবাজ, চোর, শেষচোর যেগুলো ছিল, এগুলো লেলা দিয়েছিল। আর এদের সর্দার ছিল এই অভিষেক ব্যানার্জি। তো ওই তারা 4/3 নিয়ে যেত। আমার ধারণা আধা নিত, 50, ওরা 50 নিত, আর বাকি 50 অভিষেক ব্যানার্জিকে দিয়ে যেত। আর তা যদি না হয়, সে এত ধন সম্পদের মালিক কিভাবে হলো? পশ্চিমবঙ্গ এবং এই অভিষেক ব্যানার্জি, এই যে সিন্ডিকেট, সে যে মাফিয়া গ্যাং লিডার ছিল, এটার একটা চমৎকার তুলনা হতে পারে পাকিস্তানের সাথে। পাকিস্তানের যেমন একটা সেনাবাহিনী আছে, এটা বলা যায় না, বরং সেনাবাহিনীর একটা দেশ আছে যার নাম হলো পাকিস্তান। এই যে পাকিস্তানকে লুটে বুটে খায় এই যে পাকিস্তানের সেনাবাহিনী, তাই না? তো এই পশ্চিমবাংলার সাপেক্ষে এই অভিষেক ব্যানার্জি কিন্তু সেরকম ছিল, যে তার একটা দেশ ছিল, অর্থাৎ একটা রাজ্য ছিল যেখান থেকে সে লুটে পেটে খেত। কি অদ্ভুত সাদৃশ্য! এবং ইন্টারেস্টিংলি
এই মমতা ব্যানার্জি কিন্তু আবার পাকিস্তানকে ভালোবাসতো, অভিষেক ব্যানার্জি পাকিস্তানকে ভালোবাসতো, এবং সেটাই তো হয়, সরে সরে মাস তুই তো ভাই, তাই না? তো যাই হোক, মোটামুটি এটাই ছিল কথা। এই ভদ্রলোক এই সমস্ত কথাবার্তা বললো, আমার কাছে ভালো লাগলো, এই জন্যই ভিডিওটা করলাম। এখন আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।